মমতাজুর রহমান। আমার বাড়ি মুর্শিদাবাদ, রিজনগর বিধানসভা। তো আমি মূলত ছিলাম মুম্বাইতে। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি সমন্বিত কৃষি নিয়ে কাজ করছিলাম। তো ছাগল পালনটাকে আমি অনেকদিন ধরেই আহ, এর উপরে কাজ করেছি এবং দেখেছি যে এটা অসম্ভব একটা লাভজনক ব্যবসা হতে পারে আমাদের কাছে। যারা আমাদের বাংলার বেকাররা যারা আছে তাদের কাছে একটা ভালো সুযোগ তৈরি করতে পারে অর্থ উপার্জনের। তো সেই ইচ্ছা থেকে আমি মোটামুটি কেজিএন এর কর্ণধার যিনি, তার সঙ্গে আমার কথা হয়। তো ওনার কথা মতো আমি এখানে আসি শুধুমাত্র শেখার উদ্দেশ্যে। অন্য কোনো উদ্দেশ্য আমার নেই, শুধু শেখার উদ্দেশ্যে এখানে আসা। এবং আমি এখানে এসে যেটা বুঝেছি যে শুধুমাত্র খামার করব, ইউটিউবের ভিডিও দেখে যে আমার খামার চলবে এমনটা নয়। আমাকে ফিল্ডে কাজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং আমাকে মেডিকেশন, গট ফার্মিং এর প্রথম শর্ত হচ্ছে আপনাকে তার চিকিৎসা সম্পর্কে জানতে হবে। কোন ছাগলের কি রোগ হয়, কোন সময় হয়, তার প্রকৃত চিকিৎসা ব্যবস্থাটা কি, এগুলোর সম্পর্কে আমার অতটা ধারণা ছিল না। যে কারণে আমি আমার খামারটাকে সাকসেসফুলি এগিয়ে নিতে পারবো সেই কনফিডেন্স আমার ছিল না। তো সেটাকে ইয়ে করার জন্যই, স্টাবলিশ করার জন্য আমার এখানে আসা। তো এখন এখানে এসে আমি যেটা পেয়েছি বা দেখেছি বা শিখেছি, আমার জন্য যথেষ্ট ভালো একটা সুযোগ তৈরি করবে বলে আগামীতে আমি বিশ্বাস রাখি। এবং এখান থেকেই আমার এই আশা। সেক্টরে, গোটারি সেক্টরে যারা আসবেন, এই সেক্টরটাকে উন্নত করতে প্রথম শর্তই হচ্ছে যে আপনাকে পশুপ্রেমী হতে হবে। 100 বার। কারণ একটা ছাগল যদি বাচ্চা দিয়ে দেয়, সেটাকে আপনি তড়িঘড়ি করে হাতে সেই নোংরাটাকে ঘাঁটাঘাঁটি করে আপনাকে তার পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে সমস্ত কিছু, একটা ছাগল যখন পাতলা পায়খানা করে আপনার খামার ভর্তি করে দেবে, তার পেছনটা ধুয়ে দেওয়া, তার মুখ পরিষ্কার করা, এই যে বিষয়গুলো যারা পশুপ্রেমী না থাকবে তারা কোনোদিনও করতে পারবে না। ছাগল পালন কি তাহলে কি লাভজনক হবে আমাদের জন্য? আমরা যারা নতুন ভাবে শুরু করছি, উদ্বুদ্ধ হচ্ছি, বিভিন্ন পড়াশোনা করছি, চিকিৎসা সংক্রান্ত বিষয়ে জানছি, বুঝছি, আমাদের তো একটা ইচ্ছা আছে যে ভবিষ্যতে আমরা এটা নিয়ে কাজ করব। তো আমরা কি সঠিক পথে যাচ্ছি আপনার মনে হয়? ছাগল পালন এটা লাভজনক হবে? ছাগল পালন একটা অত্যন্ত লাভজনক ব্যবসা, কিন্তু এটাকে সঠিক নিয়মে করতে হবে আর প্রযুক্তিকে কাজে লাগিয়ে করতে হবে। একদম। আমাদের পূর্বপুরুষরা কিভাবে ছাগল পালন করে গেছেন সেটা দেখলে আর হবে না। ওনারা যখন করেছিলেন তখন ওনাদের সেটা ঘরোয়া ভাবে ছিল। আমরা এখন সেটাকে বাণিজ্যিক ভাবে যদি করতে যাই, তাহলে আমাদেরকে প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। একদম তাই। আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদার অনুযায়ী যেভাবে ছাগলকে রাখা দরকার সেইভাবে রাখতে হবে। ছাগল হচ্ছে তৃণভোজী প্রাণী, তাদের ঘাসের ব্যবস্থা করতে হবে। আমাদের এখানে নিয়মিত নিম্নচাপ, বৃষ্টি, ঠিক আছে, তার ব্যবস্থা করতে হবে ছাগলকে আগে থেকে, যে বর্ষাকালে ছাগল কি খাবে, শীতকালে তাকে কিভাবে শীত থেকে প্রোটেকশন দেবো। একদম তাই। ছাগল পালন শুরু করার আগে শেখার অনেক কিছু আছে। আগে আপনাকে শিখতে হবে, তারপরে যদি শুরু করেন আপনি 100-এ 200% সাকসেস হবেন। এই বিজনেসে কেউ যদি 3 বছর টিকে থাকে, 3 বছর, তাহলে তার আগামী কি বলবো মানে জেনারেশনের পরে জেনারেশন সেখান থেকে লাভবান হতে পারে, যেটা রাজস্থানে আমরা দেখেছি। একদমই তাই। ঠিক আছে, জেনারেশনের পর জেনারেশন লাভবান হবে যদি আপনি এই ব্যবসাটাকে টিকিয়ে এবং একটা বড় স্তরে নিয়ে যেতে পারেন। তো অতএব ছাগল পালন অবশ্যই লাভজনক। 50টা মোটামুটি ছাগল নিয়ে বা মাদার গড নিয়ে যদি কেউ কাজ করে, তার ইনভেস্টমেন্ট কেমন হবে, তার সেখান থেকে সে কি প্রফিট করতে পারে, এটা আমাকে একটা সম্যক ধারণা দেবেন? আমি ইউটিউব সব আমি উড়িয়ে দিচ্ছি। আমি এতদিন যা দেখেছি শিখেছি আমার সব আমি সাইডে রাখছি। আপনি আপনার অভিজ্ঞতা থেকে আমাকে বলুন। 50টা ছাগল অনেক। হ্যাঁ, আজকের ডেটে দাঁড়িয়ে 2025 যারা 50টা ছাগলের ফার্ম করবেন এরকম চিন্তা ভাবনা করছেন, আমি তো তাদেরকে প্রথম সাজেশন দেবো যে আপনি ব্রিডটা ভালো নিন। আচ্ছা।
আমাদের ভারতবর্ষে বিদেশে যাওয়ার দরকার নেই। অনেকে বিদেশ থেকে সাউথ আফ্রিকান বোর নিয়ে আসছে, দরকার নেই। আমাদের ভারতেই অনেক ভালো ভালো ব্রিড আছে। তো ভালো ব্রিডকে আগে আপনি সিলেক্ট করুন, যেমন সিরোহি, জাকরানা, বারবারি, ঠিক আছে? যে কোনো একটা ব্রিড, ভালো ব্রিডের ভালো মা ছাগল সর্বনিম্ন আপনি 20,000 টাকায় পাবেন আজকের ডেটে। 50টা ছাগল মানে 10 লাখ টাকা, 5টা ব্রিডার মানে আপনার 2 লাখ টাকা ধরুন, 12 লাখ টাকা ছাগলে ইনভেস্ট আছে। আপনার জায়গা যদি নিজের থাকে তাহলে অতি উত্তম, না হলে জায়গা কিনে করতে গেলে আরো ইনভেস্টমেন্টের শেষ নেই। আমি ধরে নিলাম জায়গা আপনার আছে, 3-4 বিঘা জমি পড়ে আছে, তো আপনি 1 বিঘাতে ফার্ম করুন, সেট করুন, সামনের দিকে পুরো খোলা রাখুন ছাগলের ঘোরাফেরার জন্য। 3 বছরের কস্টিং হিসেব করুন টোটাল ফার্মটাকে রান করানোর জন্য। একটা ছাগলের পার ডে খরচ হচ্ছে 30 টাকা, ঠিক আছে? একদিনের খরচ 30 টাকা, তাহলে সে বছরে কত খেলো? ক্যালকুলেশন করে যেটা বেরোবে সেটা হাতে থাকতে হবে। একটা ছাগলের একদিনের যদি খরচ 30 টাকা হয়, 1 মাসের 900 টাকা, 12 9 108, 10,800 টাকা একটা ছাগলের আপনার 1 বছরের খরচ। কিছুদিন বাদে কি এই ফোকাসটা থাকবে? যেভাবে মানে সোশ্যাল মিডিয়ার দৌলতে মানুষ ভুল ভাল ডিসিশন নিচ্ছে, ছাগল পালনে ব্যর্থ হচ্ছে, অনেক খামার বন্ধ হয়ে যাচ্ছে, শুরু করছে উদ্যমে, কিন্তু কিছুদিন যাওয়ার পর সেই ফার্মটা বন্ধ হয়ে যাচ্ছে। তাদের কি কি ভুল হচ্ছে, বা অনেকে ট্রেডারদেরকে দোষারোপ করছে, অনেকে ইউটিউবের উদ্ভট কন্টেন্ট দেখে ঝাঁপিয়ে পড়ছে। তো সামগ্রিক এই বিষয়টাকে আমি চাইছি বাংলার বেকাররা আমাদের ছাগল পালনে যেন সঠিকভাবে এসে তারা সুন্দর মতো করে ছাগল পালন করে, তাদের জাত উন্নয়ন এবং তাদের খামার ব্যবস্থাপনা যেন সঠিকভাবে হয়, চিকিৎসা ব্যবস্থাপনার উপরে তারা যেন ফোকাস দিয়ে খামারটা পরিচালনা করে। আমি চাই আমরা সবাই মিলে এই সেক্টরটাকে উন্নত করতে পারি। তো আপনার এই বিষয়ে আমার যে উত্তর আমি চাই সেটা আপনি বলুন, যে কেন এত এত কন্ট্রোভার্সি হচ্ছে, আর এত এত ছাগল পালনের উপরে মানুষের যে বিতৃষ্ণা তৈরি হচ্ছে, কিছু কিছু মানুষ একদম হারিয়ে যাচ্ছে সেক্টর থেকে। তো আমি চাইছি এটা আপনি বলুন আমাদের, যেটা আমরা চাইছি যে আমরা সঠিকভাবে ছাগল পালন শিখবো এবং ছাগল পালন করবো, এই সেক্টর ছেড়ে আমরা যাবো না। আমি চাই এর উত্তর আপনি আমাকে বলুন। দেখুন, সব থেকে প্রথমে আমাদের দর্শকদের বলবো যে যারাই ছাগল পালনের বিষয়ে ভাবছেন, এই চিন্তা ভাবনাটা আপনাদের খুবই ব্যাপক একটা চিন্তা ভাবনা। কেননা যে হারে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এবং পৃথিবীতে নন ভেজের পার্সেন্টেজ বাড়ছে, মানে যারা আমিষ খায়, একদম আমাদের ইন্ডিয়াতে নন ভেজ পার্সেন্টেজ হচ্ছে মানে মোটামুটি ধরে নিন 86 থেকে 90%। প্রতি 100 জনে 90 জন আছেন যারা মাছ, মাংস, ডিম ইত্যাদি খান, ঠিক আছে? একদম মানে বিগত 10 বছর আগে এই পার্সেন্টেজ কিন্তু অনেক কম ছিল, এবং যত দিন যাবে এটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। একদম, কারণ আমরা আর সেইভাবে প্রাগৈতিহাসিক যুগে নেই, এখন আমরা প্রায় বিংশ শতাব্দী ক্রস করে এখন 25th সেঞ্চুরিতে চলছি। আমাদের যে জেনারেশন আসছে তারা পড়াশোনার জন্য 60% বাইরে চলে যায়, এবং যখন তারা বাইরে চলে যায়, একটা হিন্দু ধর্মের ছেলে একটা মুসলিম ধর্মের বন্ধু, আবার একটা মুসলিম ধর্মের ছেলে একটা শিখ ধর্মের সঙ্গে বন্ধুত্ব আছে একদম। এবং সেখানে যে যখন তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে যায়, তখন কিছুটা হলেও তাদের যে ধর্মের যে বাধ্যবাধকতা থাকে, একদম কেউ মাছ খাবে না, কেউ শাকসবজি খায়, কেউ মাংসর দিকে তাকাবেও না। তো এই বাধ্যবাধকতাটা তারা সেখানে গিয়ে কিছুটা হলেও হারিয়ে যায়। একদম সেখানে দেখবেন হিন্দুরাও মাংস খাচ্ছে, শিখরাও খাচ্ছে, ঠিক আছে, পাঞ্জাবিরাও খাচ্ছে। এরকম আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত চোখের সামনে, যেহেতু আমরাও কলেজ লাইফ পার করে এসছি। তো সেই জায়গায় আস্তে আস্তে কি হবে, যত জেনারেশন আসবে তত আমাদের নন ভেজ পার্সেন্টেজ
কিন্তু বাড়তে বাড়তে থাকবে। থাকবে। ছাগল পালনের মেন উদ্দেশ্য হচ্ছে মাংসের উৎপাদন, একদম। আর মাংসটা শেষ পর্যায়ে যে আমাদের পেটের ভেতরে খাদ্য হিসেবেই ব্যবহার হয়। হুম। অতএব যে সমস্ত জিনিস খাদ্য হিসেবে ব্যবহার হয় তার ভবিষ্যৎ আজও যা আছে আগামী দিনে বাড়বে, অথচ কমবে না। হুম। অতএব এই ইন্ডাস্ট্রিটার এমন একটা ইন্ডাস্ট্রি যার কোনো হিসেব নেই। হুম। ছোট্ট যদি একটা উদাহরণ দিই, একটা সামান্য মানে আপনার গ্রামের মধ্যে কোনো একটা যদি বিয়ে বাড়ি হচ্ছে, সেখানে যদি একটা খাসির মাংসের প্রয়োজন হয়, হুম। সর্বনিম্ন 1 থেকে 1.5 লক্ষ টাকার মাংস লাগে। হুম। আর আমাদের এই হিন্দু সমাজে খাসির মাংসের চলটা বেশি আছে, একদম। মুসলিমদের একটু কম আছে। যখন কোনো লগনসা চলে, দেখবেন সমস্ত আমাদের এখানে টাউনে প্রায় লজগুলো যেখানে বিয়ে বাড়ি হয় সব লজই বুক থাকে, একদম। এবং প্রচুর পরিমাণে সেই সময় কিন্তু খাসি মাংসের ডিমান্ড থাকে। হুম। নিজের আমাদের মৌসুমে। পশ্চিমবঙ্গে এমন কোনো ফার্ম নেই যে শুধুমাত্র আমাদের পুরো পশ্চিমবঙ্গের যে একটা জেলা, সব থেকে ছোট্ট জেলা হচ্ছে এখন বর্তমানে ছোট্ট শহর হচ্ছে মেদিনীপুর শহর। এই হুম। মেদিনীপুর শহরে যতগুলো বিয়ে বাড়ি হয়, আমাদের পুরো পশ্চিমবঙ্গে এত বড় ফার্ম নেই, শুধুমাত্র সেই বিয়ে বাড়িতে সাপ্লাই দিবে। একদম। একদম। এটা তো একটা জেলার মধ্যে একটা শহরের কথা বললাম, এরপরে পুরো দেশ পড়ে আছে। হুম। যার কারণে আমরা কি করি, ভিন রাজ্য থেকে আমরা ছাগলের মাংসের জন্য ছাগল নিয়ে আসি, হুম। এবং খামারের জন্য ছাগল নিয়ে আসি। হুম। তো এই নিয়ে আসা এবং বিক্রি করা, এই জিনিসটা কিছু কিছু মানুষ সেটাকে দেখতে পারে না, হুম। তাদের মনে একটা হিংসা তৈরি হয়। কিন্তু আমি যেটা মনে করি, লাইভ স্টক বিজনেসে যতক্ষণ আপনি হুম। ঠিক আছে ঘর থেকে না বাইরে বেরিয়ে কিছু শিখবেন, আপনি কিন্তু ডেভেলপ করতে পারবেন না। একদমই তাই। ঠিক আছে, আজকে আমাদের এই গ্রামে 15-20 বছর আগে মানুষ কি করতো, 250 থেকে 500 মুরগি একটা ব্রয়লার ফার্ম করতো। এখন আপনি আসবেন, আমরা দেখাবো এখানে এক একটা ব্রয়লার ফার্ম সর্বনিম্ন 3 থেকে 4 কোটি টাকা ইনভেস্ট করে হয়েছে, হুম। হ্যাচারি ফার্ম হয়েছে। যত দিন যাবে তত প্রযুক্তি বাড়তে থাকবে, একদমই তাই। এবং তত মানুষ জানবে, অনেক কিছু শিখবে। ঠিক আছে, এবং সেখানে ইনভেস্ট করার, সেখানে বিনিয়োগ করার একটা তাদের সাহস থাকবে। একদম। গোটারি সেক্টরে যদি আপনি ঠিকঠাক ভাবে শিখতে পারেন বা এই জিনিসটাকে যদি জানতে পারেন, এর তবে ভবিষ্যৎ আপনি আছে। এর ভবিষ্যৎও আছে, এবং এতে আপনি ইনভেস্ট করার সাহস পাবেন। একদম। আমরা এমনও খামার দেখেছি যে খামারে কনস্ট্রাকশন এবং শেডে 30 লাখ টাকা ইনভেস্ট অলরেডি করে দিয়েছে, তারপরে আমাদের কাছে এসছে ছাগল নিতে, কিন্তু ছাগল নিয়ে যাচ্ছে কত, 2 থেকে 3 লক্ষ টাকা। হুম। তো তারপরে কি হচ্ছে, যে ব্যক্তিটা 30 লক্ষ টাকা ইনভেস্ট করবে, সে ব্যক্তি নিশ্চয়ই ফার্মে থাকতে পারবে না, সারাদিন 24 ঘন্টা সময় দিতে পারবে না। ছাগলের খাওয়া দাওয়া, তার যে রক্ষণাবেক্ষণ, তার যে স্বাস্থ্য ব্যবস্থা, সমস্ত কিছু ছেড়ে দিচ্ছে কাদের হাতে, একটা সামান্য গ্রামের লেবারের হাতে। একদম, যার কোনো অভিজ্ঞতাই গ্রামের নেই। লেবারের দায়িত্ব থাকলেও তাকে সারাদিন খাবার দেবে, অসুস্থ যদি হয় তাহলে আমাকে খবর দিবে, সেখানে সে ডাক্তার পাঠাবে। আর গ্রামের ডাক্তারদের হুম। মানে যা অবস্থা, ছাগল বিশেষ করে ছাগলের ছাগলের চিকিৎসার উপর। উপরে, তো মানে তারা একটাই রোগ জানে, ছাগলের পিপিআর। হ্যাঁ, যা কিছু একদমই তাই। হলো তারা পিপিআর এরই চিকিৎসা করে। ভুল চিকিৎসার জন্য অনেক ছাগল নষ্ট হয়, আমারও ধরুন, হয়েছে। যে ছাগলটা যে 30 লাখ টাকার ফার্ম করেছে এবং 2 লাখ টাকার ছাগল নিয়ে গেল, তার কোনো কারণে যদি 1 লাখ টাকার ছাগল মরে যায়, হুম। সেই 1 লাখ টাকা লস করার যে একটা সাহস, মনের ভিতরে যে জোর, সেটাই থাকে না। একদমই তাই। সে মনে মনে ভেবে নেয়, তাহলে ছাগল পালনে যদি আমি আরো ছাগল নিয়ে আসতাম, হুম। যদি আজকে আমি 10 লাখ টাকার ছাগল নিয়ে আসতাম, তাহলে আমার 5 লাখ টাকার ছাগল মরে যেত। অতএব ছাগল পালনটা
আমার পক্ষে নয়। সে হুম কি করে আস্তে 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 ছাগলগুলোকে কসাইকে সেল করে দেয়, অথবা কোনো জায়গায় কম দামে সেল করে দেয়, দিয়ে ফার্মটাকে বন্ধ করে দেয়। কিন্তু আমি বলবো, যদি কেউ প্রপার নলেজ নিয়ে করে, তার একটা ছাগলও নষ্ট হবে না। তো আমি এখানে একটা কথা বলি, হ্যাঁ, এই যে খামারগুলো বন্ধ হচ্ছে, এই বন্ধ খামারগুলোকেই আর কি মানুষজন, আশেপাশের মানুষজন, আর্থসামাজিক অবস্থায় যারা বসবাস করি আমরা একসঙ্গে, যে ফার্মটা বন্ধ হচ্ছে সেই ফার্মটাকে মানে ওইটাকেই করা হচ্ছে, গ্রামের ফোকাস দেওয়া মানুষজন হচ্ছে। হ্যাঁ ফোকাস দিচ্ছে গ্রামের মানুষজন। দেখা যাচ্ছে একটা আমার পাশে একটা ফার্ম বন্ধ হয়ে গেছে, আমি যখন আমার পরিবারকে বা আমার বাড়ির লোককে আমি যখন বলছি যে আমি একটা ফার্ম করব, তখন কি হচ্ছে, সমস্যাটা এখানেই তৈরি হচ্ছে যে দেখেছিস তো ওই লোকটা করেছিল আর ফার্মটা বন্ধ হয়ে গেছে, তুই করবি তোরও বন্ধ হয়ে যাবে। এই যে একটা নেগেটিভিটি মানুষের মধ্যে ছড়িয়ে যাওয়া বা ছড়িয়ে যাচ্ছে যেটা, হুম। এটাতে কিন্তু যারা অ্যাকচুয়ালি যারা শিখে ফার্ম করতে চাইছে বা যাদের সেই ইচ্ছা শক্তি নিয়ে তারা নামতে চাইছে, তাদেরকে তারা- দমিয়ে দেওয়া হচ্ছে। এটা একটা বিরাট বড় একটা সমস্যা আমার মনে হয়। এটা হয়তো এদের যারা করছে এই সমস্ত জিনিস, তারা এই সেক্টরটাকে মানে ভুল লোক এসে শুরু করছে টাকার দমে, কিন্তু যারা যোগ্য তারা পারছে না টাকার অভাবে। সমস্যাটা এইখানে, এই যে গ্যাপটা তৈরি হয়ে যাচ্ছে। আমি এখানে একটা কথা বলবো, যে যারা এই ধরনের কথা বলে বা যারা বাধা দেয় এই সেক্টরে আসার জন্য, তারা এই সেক্টরটা সম্পর্কে কতটুকু জানে আগে জানতে হবে। অবশ্যই অবশ্যই। একজন ভালো যদি কোনো এমবিবিএস ডাক্তার হয় এবং সে যদি ভালো জায়গায় আছে, হুম সে কি তার ছেলেকে কোনোদিনও বলবে যে ডাক্তারি শিখো না? অবশ্যই না। একজন উকিলের ছেলে, সে সেও চাইবে চাইবে, হ্যাঁ সেও যেন উকিল হয়। একদম। একজন ডাক্তারের ছেলে, সেও চাইবে যেন ডাক্তার হয়। হুম একজন শিক্ষকের ছেলে, তার বাবা চাইবে যেন আমারও ছেলে ছেলে মেয়ে শিক্ষক শিক্ষিত হয়। হয়ে ভালো চাকরি বাকরি করুক আর অতএব প্রতিষ্ঠিত হোক। যে যে জায়গায় সফল হয়েছে, সেই জায়গাটা সেই ভালো জানতে পারবে। একদম। আমাদের পশ্চিমবঙ্গের মানুষ কথা শুনে কাদের? ইউটিউবারদের। এটা আমি দেখেছি। খামারিদের কথা খুব কম শুনে, পরামর্শ নেয় কাদের কাছে? ইউটিউবারদের কাছে। ম্যাক্সিমাম যারা প্রশিক্ষণে আসে, তারা 90% আছে সার্টিফিকেটের লোভে। হুম একটা এটা একটা সার্টিফিকেট বিশাল বিষয়। পেলেই যেন আমি লোন পেয়ে যাব, 5 লাখ টাকা লোন পেলে 2 লাখ টাকা সাবসিডি, আমি 1 লাখ টাকা ছাগল কিনবো, মরে যাক ছাগল, হুম আমি সাবসিডি পেয়ে যাব, বাকি টাকাটা নিয়ে আমি কৃষি অন্য কিছু লোন, করবো। কোনো কেস টেসও অত মকুব হয়ে যাবে, বাড়াবাড়ি হবে না। মকুব হয়ে যাবে। তো 10% লোক আছে যারা প্রকৃত খামার করতে চান এবং সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই, আমি শিখতে এসেছি। হুম আমি যখন কোনো কিছু বোর্ডে বোঝাই, কেউ মোবাইল ঘাঁটতে থাকে, ঠিক আছে, কেউ খাতার দিকে তাকিয়ে ঘুমিয়ে থাকে, এরকম স্টুডেন্ট এসছে। হ্যাঁ আবার এরকম স্টুডেন্ট এসছে, প্রতিটা লাইনের প্রতিটা ওয়ার্ড, প্রতিটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করে তাকে বারবার লিখে, আবার রাত্রেবেলা তাকে রিভাইজ করে প্র্যাকটিস করে, সকালবেলা আবার আমাকে জিজ্ঞাসা করলো, স্যার এটা কি, এটা কিভাবে হবে, এটা কি ঠিক লিখেছি না ভুল লিখেছি। তারা ফার্মে গিয়ে সেই জিনিসগুলোকে অ্যাপ্লাই করে, একদম। যখন দেখে এই ট্রিটমেন্ট বাস্তবে মিলে যাচ্ছে, ছাগল সুস্থ হয়ে যাচ্ছে, তখন তাদের মনে একটা জোর আসে যে না, একদম। এবারে আমি পারবো। আপনি সাইকেল চালাতে শিখলেন না, আপনাকে যদি 4 চাকা চালাতে দিয়ে দেওয়া হয়, অতএব আপনি তো পারবেন না। আপনাকে যদি সুইমিং বা সাঁতার না শিখিয়ে সমুদ্রে দিয়ে দেওয়া হয়, আপনি হুম আগে ছোট্ট জায়গায় সাঁতার শিখুন, তারপরে পুকুরে নামুন, তারপরে কোনো বড় জলের জায়গায় করুন, তারপরে সমুদ্রে আপনাকে নামালে আপনার সাহস থাকবে, হুম মোটামুটি আমি সেফ হয়ে যাব। হ্যাঁ একদমই তাই। যে সাঁতার জানে না, তাকে অল্প জলে ছেড়ে দিলেও সে মারা যাবে। হুম তো এই হচ্ছে অবস্থা। তো এখন যেটা প্রশ্ন হচ্ছে যে আমরা পারছি না কেন, পশ্চিমবঙ্গের খামারিরা এত পিছিয়ে কেন, যেখানে মেন রাজস্থান, আমি পাঞ্জাব, আমার উত্তরপ্রদেশ। আমার আমার হিসাবে মেন কারণ হচ্ছে অর্থ, পয়সা। আচ্ছা। এটা ছোটখাটো বিজনেস নয়। যারা ভাবছে আমি 10টা ছাগল নিয়ে এসে উঠানে বেঁধে দেবো, জঙ্গলে চরিয়ে নেবো, পাতা খাইয়ে দেবো, আপনি 10টা ছাগল থেকে কত রোজগার করবেন? ম্যাক্সিমাম দেশি ছাগল হলে একটা ছাগল থেকে
ইয়ারলি আপনি 3,000 টাকা রোজগার করতে পারবেন আমাদের ক্যালকুলেশন হিসাবে। তাহলে 10টা ছাগল থেকে ইয়ারলি 30,000, আমি 50,000ই ধরলাম। আপনার কোনো খরচ হলো না, দেশি ছাগল 10টা নিয়ে এলেন, 50,000 টাকায় উঠানে বেঁধে দিলেন, আপনি সেখান থেকে ইয়ারলি 50,000 টাকা ইনকাম করলেন। তাহলে মাসে কত হলো? সেই 3.5 থেকে 4,000 টাকা। এই 3.5 থেকে 4,000 টাকা আজকে একটা পরিবারের মোবাইলে রিচার্জের খরচ। 400 টাকার নিচে কোনো রিচার্জ। ফ্যামিলিতে যদি 6 জন 7 জন মেম্বার হয় তাহলে 4,000 টাকা সেখানেই চলে যাচ্ছে প্রতি মাসে। যাচ্ছে না যাচ্ছে না? আপনাকে এই সেক্টরে আসতে হলে অর্থ প্রচুর পরিমাণে বিনিয়োগ করতে হবে। আজকের ডেটে একটা কমার্শিয়াল ফার্ম মানে মিনিমাম সেখানে 50 to 100 মাদার গোট থাকবে মিনিমাম। সেখান থেকে আপনার যেন 3 বছর পরে 50,000 থেকে 1 লক্ষ টাকা মান্থলি সেখান থেকে প্রফিট বেরিয়ে আসে। আপনাকে পুরো প্রজেক্টটা এইভাবে তৈরি করতে হবে, এইভাবে চিন্তা ভাবনাটা করতে হবে, রোড ম্যাপ তৈরি করে সেক্টরে আসতে হবে। আমার যদি 3 বছর পরে 30 লক্ষ টাকা ইনভেস্ট করার মতো ক্যাপাসিটি থাকে, আমি তাহলে এই সেক্টরে আসবো, না হলে আসবো না। এই সেক্টরটাকে যত বড় করবেন তত ইনভেস্টমেন্ট আসবে, তত জায়গার প্রয়োজন, তত লেবারের প্রয়োজন, তত আপনার অর্থের প্রয়োজন আছে। আজকে আমরা যে সমস্ত খামারগুলো বন্ধ হয়ে গেছে বা বন্ধ হয়ে যাচ্ছে দেখছি, তারা দেখবেন কোথাও থেকে 2 লাখ টাকা লোন নিয়েছিল, কেউ বন্ধনের থেকে 1,20,000 লোন নিয়েছে, 5টা 7টা 10টা ছাগল কিনে একটা ছোট্ট 30,000 15,000 20,000-এর ঘর করে সেখানে ছাগল পালন করছে। সেটাকে তারা চালাতে পারছে না, বন্ধ হয়ে যাচ্ছে। সেই খামারে গিয়ে কোনো একজন ইউটিউবার ভিডিও করছে যে একটা কমার্শিয়াল ফার্ম বন্ধ হয়ে গেল। বাণিজ্যিকভাবে পরিকল্পনা করে কেউ যদি ফার্ম করে, তার ফার্ম কোনোদিনও বন্ধ হবে না। আজকে আমার একজন স্টুডেন্ট কমপক্ষে 2 কোটি টাকা ইনভেস্ট করেছে তার ফার্মে। আজ থেকে প্রায় 7-8 বছর আগে আমার কাছে প্রশিক্ষণ নিয়েছিল, এবং সে তখনই বলেছিল যে আমি এই বিজনেসটাকে নিয়ে যাব একটা পর্যায়ে, কিন্তু আস্তে আস্তে। প্রথমে সে দেশি ছাগল কিনেছে, তারপরে তার উপরে অ্যাপ্লাই করেছে, মেডিসিনের নলেজ নিয়েছে, তারপরে আস্তে 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 ছাগল বাড়িয়েছে। তারও ফার্মে গোট পক্স, পিপিআর, এফএমডি, ব্রুসেলোসিস সব ধরনেরই রোগ হয়েছে। এই রোগগুলো, এবার রোগের কথা যখন আসলো, আমি আপনাকে আরো কয়েকটা প্রশ্ন করি ছোট ছোট। আমাদের রোগ, ছাগলের যে রোগ, সেই সম্পর্কে কোনো ধারণা নাই। আমাদের ছাগলের রোগের চিকিৎসা সম্পর্কে কোনো ধারণা নাই। ওষুধ, কোন রোগে কোন ওষুধ লাগে, কোন এতে কোন, কিভাবে আমি তার নির্ণয় করব, তো সেই নলেজ গুলো যদি আমাদের না থাকে, আমরা সফল তো হতে পারবো না। মানুষ যারা ইউটিউব থেকে ছাগল পালনে আসছে, তারা তো প্রপার নলেজ নিয়ে তো শুরু করছে না, এটাও একটা বিষয়। আমি প্রত্যেকটা ইউটিউবারকে আগে বলতাম যে আপনারা যখনই কোনো ফার্মে ভিডিও করতে যাবেন, যে ফার্মে যান, মুরগির ফার্মে যান, মাছের ফার্মে যান বা ছাগলের ফার্মে যান, আগে আপনি একটু জেনে নেবেন বিষয়টা। অবশ্যই। এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের ইউটিউবারদের এরকম অবস্থা, কোনো কুকুরকে ধরে যদি বলে এটা বারবারি ছাগল, তারা বলবে দাদা সুন্দর বারবারি ছাগল। অনেকটা সেরকমই পর্যায়ে চলে গেছে। আমি আবার পাশের দেশে দেখছি, বাংলাদেশে যারা কিছু চ্যানেল আছে যারা প্রতিবেদন বানায়, যেমন আপনার শেখ সিরাজ আছে, দীপ্ত কৃষির কিছু প্রোগ্রাম আপনি দেখি, আপনি হয়তো দেখেছেন দীপ্ত কৃষি। ওরা কিন্তু দুর্দান্ত সব কন্টেন্ট নিয়ে ওরা কাজ করে, দেখতেও ভালো লাগে এবং ওরা দেশ বিদেশে পরিচিতিও লাভ করছে। তো আমাদের দেশের যারা কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার যারা আছেন, যারা, তো আমার বার্তা তাদের প্রতি যে দাদা আমরা কাজ করব, এই সেক্টরটাকে আগে নিয়ে যাব, সবাই মিলে আমরা কাজ করব। যেখানে আমরা দেখছি রাজস্থানে যে ব্রিড গুলো নিয়ে কাজ হয়, সেখান থেকে তারা আপগ্রেড করছে ব্রিডকে, সেখান থেকে ওল্ড ব্লাড লাইন সিরোহি থেকে তারা তৈরি করেছে গুজরি, তারা তৈরি করেছে
যে তোতাপারি, নাগফানি, এই যে ব্রিড গুলো তারা তৈরি করছে, হ্যাঁ, তো এই সব ব্রিড গুলো ওরা তৈরি করছে, অথচ আমরা পারছি না। আমাদের ব্ল্যাক বেঙ্গল যেটা 25 কিলো ওজন ছিল সেটা হয়ে যাচ্ছে 10 কিলো। নষ্ট করে দিচ্ছে ইনব্রিডিং করে করে আমাদের মানে এই ব্লাড লাইনটাকে এমন জায়গায় নিয়ে চলে গেছে, 15 কিলোর পাঁঠা, 10 কেজির ফিমেল। আমরা কি রেজাল্ট পাবো তার থেকে, আমি তো ভেবে পাচ্ছি না। আমি যদিও মুর্শিদাবাদে আমাদের অনেক ব্ল্যাক বেঙ্গলের সাইজটা অনেকটা একটু মুর্শিদাবাদে এখন যে ব্রিডটা আছে ক্রস ব্রিড, ওটা মানে পুরো পশ্চিমবঙ্গের যে ব্রিড আছে ব্ল্যাক বেঙ্গল, তার থেকে আমি মনে করি সেখানের ব্রিডটা অনেকটা ডেভেলপমেন্ট চলে এসেছে, অনেকটাই ভালো আছে আমাদের দিকটা। এবং এর উপরে যদি আরো কাজ মানে হয় তাহলে ব্রিড আরো স্ট্রং হয়ে যাবে ওখানে। তো আমাদের এখানকার এই জোনের যত বড় বড় মাংস দোকানদার বা যারা ক্যাটারিং বা বিয়ে বাড়িতে সাপ্লাই দেয়, যখনই তারা মাংসের অর্ডার পায় তারা বেলডাঙ্গা হাট থেকে খাসি নিয়ে আসে। ওখানে খাসিগুলো প্রচন্ড ভারী হয়, মানে দেখে আপনি বুঝতে পারবেন না যে এতটা ভারী। তো ব্রিড ওখানে আস্তে আস্তে উন্নত হচ্ছে, আরো উন্নত করতে হবে এটাকে। আজকে আমাদের পশ্চিমবঙ্গের যে ব্রিড ব্ল্যাক বেঙ্গল, এগুলো আছে কোথায়? প্রত্যেকটা আছে গ্রামাঞ্চলের কোনো মানে গৃহিণীর কাছে, একদম। কারো কাছে 2টো, কারো কাছে 5টা, 10টা, এইরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, কোনো ফার্মে তো নেই। আপনি গৃহিণীর কথা বললেন, আমার একটা কথা মনে পড়ল। আমি যতটুকু দেখেছি বা আমি যে স্টাডি করে যেটুকু পেয়েছি, দর্শক আমি আপনাদের বলবো, আপনি এটাকে ভেবে দেখবেন যে আগে অনেক দিন আগে থেকে আমাদের মধ্যে একটা ধারণা চলে আসছে যে ছাগল পালন হচ্ছে একটা সাপোর্টিভ বিজনেস, এটা আমাদের মূল বিজনেস হতেই পারে না। এই যে একটা ধারণা, সেখান থেকে আমাদের বেরিয়ে আসা দরকার আমার মনে হয়েছে। তার কারণ অনেকদিন ধরেই মানুষের মধ্যে একটা ধারণা আছে যে ছাগল পালন করবে গৃহিণীরা, বাড়ির মেয়েরা 2-4টা ছাগল নিয়ে তারা একটু বাড়ির আশেপাশে ছেড়ে দেবে, জঙ্গলে চড়ে খাবে, হয়ে যাবে। তো এইটাকে আমাদের নিজেদের মেইন বিজনেস হিসেবে আমরা কখনোই আনতে পারবো না। এই টেন্ডেন্সি থেকে আমাদের সরকারও সেইভাবে এই খাতে অতটা ফোকাস দেয়নি। সরকারও তো আজকে বিভিন্ন গ্রামে গ্রামে ব্লকে ব্লকে ছাগল দিচ্ছে, বিতরণ করছে। এখন দেখছি মেয়েদের নামে আসছে। এই যে একটা চিন্তা ভাবনা যে ছাগল পালনটা মেয়েদের, ওটা আরো বাড়িয়ে দিচ্ছে ওরা। একদম। ওরা যদি সেখানে কোনো বেকার যুবকদেরকে সেখানে ইনভাইট করে তাদেরকে বুঝিয়ে, আমিও সেটাই বলছি যে ছাগলগুলো আপনারা যারা বেকার যুবক আছে তাদের মধ্যে দিন, তাদের মধ্যে একটা সচেতন করুন, তাদের কাজ করতে হবে, উৎসাহ দিন। হ্যাঁ, এই ব্রিড আমাদেরকে আপগ্রেড করতে হবে। একদমই তাই। ঠিক আছে, এই ব্রিডকে যতক্ষণ না আমরা আপগ্রেড করতে পারছি ততক্ষণ পশ্চিমবঙ্গে ছাগল পালন সেইভাবে বিস্তার পূর্বক হবে না। একদম। কারণ আমরা কতদিন বাইরের রাজ্য থেকে ছাগল নিয়ে আসবো? আমাদের রাজ্যে বাইরের রাজ্য থেকে লোক যেন আসুক, আমিও সেটা একদম মনে প্রাণে চাই। যেমন আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি গাড়ি রাজস্থান ছাগল আনতে, সেরকম রাজস্থান, ইউপি, বিহারের লোকরা আসুক পশ্চিমবঙ্গে, এখানের ব্রিডটাকে নিয়ে যেয়ে তারা সেখানে ফার্মিং করুক। সেটাই, একদমই তাই। কিন্তু হচ্ছে উল্টাটা। আজকে বাইরে বাইরে রাজ্য থেকে, মানে আশেপাশের যে কটা রাজ্য আছে, উড়িষ্যা, ঝাড়খণ্ড আর বিহার আর পশ্চিমবঙ্গ, এরা এসে এসে স্লটারিং এর জন্য নিয়ে চলে যাচ্ছে যা কিছু আছে, যতটুকু রয়েছে সেগুলোকে খাবারের উদ্দেশ্যে নিয়ে যে আরো ধ্বংস করে দিচ্ছে। একদমই তাই। ঠিক আছে, আর আমাদের গ্রামে গঞ্জে যে সমস্ত খামারিরা আছেন তারা কি করছেন, যে 2-4টা যারা ছাগল রেখেছেন, ঠিক আছে, কোনো ছাগল যদি হিটে আসে যে কোনো ব্রিডার দিয়ে ব্রিড করে, একদমই তাই। ঠিক আছে, মাকেও যে ব্রিডারের কাছে নিয়ে যাচ্ছে তার মেয়েকেও সেই ব্রিডারের কাছেই নিয়ে যাচ্ছে। তাহলে একটা ইনব্রিডিং এর যে একটা বিষয়, ইনব্রিডিং এর গুরুত্ব আছে, হ্যাঁ, সেটা আমরাও জানি। আমাদের অ্যানিমাল সায়েন্সে ইনব্রিডিং এরও গুরুত্ব আছে, ইনব্রিডিং করানো হয়, কিন্তু কাকে করানো হয়? যে সর্বশ্রেষ্ঠ ব্রিডার। একদমই তাই। আমার কাছে একটা ব্রিডার আছে, সে সর্বশ্রেষ্ঠ, তার জেনোটাইপ এবং ফেনোটাইপ, তার বাবা মা, তার জিনগত বৈশিষ্ট্য ভালো, এবং তার আকার আকৃতি, তার দৃশ্যমান বৈশিষ্ট্য ভালো। তার সঙ্গে আমরা ইনব্রিডিং করাবো 3 to 4 জেনারেশন তার সুপেরিয়র জিনকে অ্যাকুমুলেট করার জন্য। কিন্তু এখানে তো
মানে বছরের পর বছর মানে জেনারেশনের পর জেনারেশন করা হচ্ছে, করা হচ্ছে, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। একদমই তাই। তো ব্রিডিং ফার্ম মানে হচ্ছে সেখানে ব্রিড তৈরি হয়। আচ্ছা। আর আমরা ব্রিড তৈরিতে আমরা কিন্তু সাকসেস নই। না। ঠিক আছে, আমরা তাহলে আমরা যেখানে ব্রিড তৈরিতেই সাকসেস নই, সেখানে ফ্যাটেনিং এ কিভাবে সাকসেস হবে? হতেই পারবে না। যেখানে আপনি যদি ফার্ম করেন, ব্রিডিং ফার্ম, লাইভস্টক বিজনেসে দেখবেন প্রতিটা সেক্টরে এখন হাইব্রিডের চল আছে। ঠিক আছে, হাইব্রিড শাক সবজি, কেউ যদি ডেয়ারি মাছ, ফার্ম মাংস, করছে, সবকিছু। প্রত্যেক জিনিস, কেউ যদি ডেয়ারি ফার্ম করছে তাহলে সেখানে গরু নিয়ে আসা হচ্ছে আমাদের শাহিওয়াল ভিন্ন রাজ্য থেকে, তারপরে ফ্রিজিয়ান, অস্ট্রেলিয়ান, পাঞ্জাব থেকে গরু নিয়ে আসা হচ্ছে, রাজস্থান থেকে গরু নিয়ে আসা হচ্ছে, হরিয়ানা থেকে গরু নিয়ে আসা হচ্ছে, অন্ধ্র থেকে গরু নিয়ে আসা হচ্ছে। তো সেগুলোকে নিয়ে এসে তারা ডেয়ারি ফার্ম করছে, একদমই তাই, ফ্যাটনিং ও করছে কেউ কেউ। এরপরে মুরগিতে যদি আমরা চলে যাই, সেটাও আমাদের পশ্চিমবঙ্গের বাইরে থেকে ব্রিড আসছে। তাহলে ছাগলে কেন এরকম সমস্যা হচ্ছে? এবং সবার মুখে একই কথা যে বিদেশি জাত নিয়ে কাজ করছে, এ জাত টিকবে না, যাদের রোগ বেশি। সবই তো আমাদের দেশেরই। আমি তো সেটাই বলি যে বিদেশি মানুষের মুখে মুখে হয়ে গেছে। রাজস্থান তো আমাদের দেশেরই অংশ। আমি তো এটা গর্ব করে বলবো, আমাদের ভারতে যে পরিমাণ ছাগলের ব্রিড আছে অন্য কোনো দেশে নেই। আমাদের বহুত অপশন আছে, সুযোগ আছে। এই সুযোগটার আমাদেরকে ব্যবহার করতে হবে। আমাদের ভারতবর্ষে সব থেকে এক্সপেন্সিভ ব্রিড, ঠিক আছে, যমুনাপারি হানসা, যেটা বিদেশ থেকে লোক প্লেনে এসে নিয়ে যায়। আমি জানি এটা। হ্যাঁ, 6 লাখ 7 লাখ টাকা দিয়ে একটা ছাগল বিক্রি হচ্ছে। সেই ব্রিডটাও আমাদের দেশের, যমুনাপারি হানসা। মাংসের জন্য সব থেকে প্রচলিত ব্রিড সিরোহি, সেটাও আমাদের দেশের। মধ্যম আকারের মধ্যে সব থেকে প্রচলিত ব্রিড হচ্ছে বারবারি, ঠিক আছে, সব থেকে সাকসেস ব্রিড, সেটাও আমাদের দেশের। এছাড়া কিন্তু এখানে আপনাকে আমি একটা প্রশ্ন করি, একটু থামিয়ে। বারবারি এবং এই যে বড় জাতীয় যে ব্রিড গুলো আছে, এটা নাকি আমাদের বাংলাতে নাকি এর মার্কেট নাই। এটা মুখে মুখে আমি শুনছি, প্রায় লোকের মুখে শুনছি, মার্কেট নাই, বিক্রি করতে পারি না। তো সেখান থেকে দাঁড়িয়ে আপনি এটার সলিউশন কি বলবেন? মার্কেট তো তখনই হবে যখন আপনার কাছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি থাকে। একদম। তো আমরা যে রাজস্থান যাই, আমাদের মনে একটা ভরসা থাকে যে আমরা সেখানে গেলে এক গাড়ি ছাগল এনি টাইম পাবো। সেখানে হিউজ কোয়ান্টিটি আছে, প্রোডাকশন আছে। অতএব সে জায়গায় দাঁড়িয়ে মার্কেটিং আপনার তখনই হবে যখন আপনার কাছে প্রোডাকশন থাকবে। কেউ যদি 10টা ছাগল নিয়ে খামার করেছে এবং তার কাছে 2টো বা 4টা খাসি রেডি হয়েছে, এবং সে যদি বলে আমার মার্কেটিং হচ্ছে না, সেই 4টা ছাগলকে ধরে পুরো গোটারি সেক্টরের মার্কেটিং হচ্ছে না, এটাকে প্রচার করা হয়। এটা ঠিক, এটা একটা ভুল ধারণা। আমরা যে এত এত ছাগল নিয়ে আসি, আমাদের ছাগলে তো বিক্রি হচ্ছে, ঠিক আছে, সেটা দেখছি। আজ থেকে আমি যতদিন ছাগলের লাইনে আছি, প্রতি সপ্তাহে আমাদের কলকাতাতে, যেটা আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী, সেই রাজধানীতে প্রতি সপ্তাহে যত কম করে হলেও 30 থেকে 40 গাড়ি, 10 চাকা, 12 চাকা, 16 চাকা ছাগল বাইরে থেকে আসছে, উত্তরপ্রদেশ আর রাজস্থান থেকে। এবং সেই ছাগলগুলো আজকে নয়, অনেক দিন ধরে, ঠিক আছে। আমাদের যখন 2000 সালে ফার্ম ছিল, তখন আমরা ওই নারকেলডাঙ্গা থেকে প্রথম ব্রিডার নিয়ে এসেছিলাম, ঠিক আছে। আজ থেকে 25 বছর আগেকার কথা। তো তখনও বিদেশি ছাগল, যেটা ইউটিউবাররা বলে বিদেশি, মানে দেশে, আমাদের দেশের বিদেশি, দেশে থেকে বিদেশি হয়ে গেছে। তো তখনও হাইব্রিড ছাগলের ডিমান্ড ছিল, আর এখনো আছে, এটা আগামী দিনে বাড়বে। একদম। যত হোটেল রেস্টুরেন্ট আছে, ঠিক আছে, বা এই যে বড় বড় বিয়ে বাড়ি হয়, কুরবানি যে আছে, ঠিক আছে, বা যত আরবান এলাকা আছে, শহরাঞ্চল আছে, ওখানে দেখবেন দেশি ছাগল বলে আর কিছু নেই। হাইব্রিড ছাগল থেকে ক্রস ব্রিডিং করিয়ে, যে রেওয়াজি বলে যেটা চলছে, রেওয়াজি খাসি, সেটাই মার্কেটে চলছে। আচ্ছা আচ্ছা।
আপনি যদি ব্রিডিং এর নলেজ রাখেন তাহলে আপনি সেখানে ব্রিড তৈরি করতে পারবেন। একদম তাই। আপনি সিরোহির ফার্ম করেছেন মানে এই নয় আপনাকে সিরোহি ছাগলই বিক্রি করতে হবে। একদম। আপনি বারবারি ছাগল করেছেন মানে এই নয় যে আপনাকে বারবারি বিক্রি করতে হবে। আপনি আপনার মার্কেট অনুযায়ী সেই হাইব্রিডের যে ক্যারেক্টারিস্টিক আছে, যে জিনগত বৈশিষ্ট্য আছে, ওটাকে আপনি ব্যবহার করবেন। আচ্ছা। আজ থেকে 10 বছর আগে ধান কাটা হতো কাস্তেতে, একদম তাই। এখন কি কাটা হচ্ছে না, এখন কাস্তেতে? সব বড় বড় সব মেশিন চলে আসছে গ্রামে গ্রামে। আজকে ধান লাগানো হচ্ছে মেশিন দিয়ে, কাটাও হচ্ছে মেশিনে, ঝাড়া হচ্ছে মেশিনে, চালও তৈরি হচ্ছে মেশিনে এবং ভাতও হয়ে যাচ্ছে মেশিনে। বাড়ির গৃহিণীরা জানতেই পারছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি সেই পুরনো ব্রিডের উপরে ফোকাস দিই তাহলে কোনোদিনও এই যে সেক্টর আছে গোটারি সেক্টর, অনেক বড় একটা সেক্টর, টোটাল জিডিপির 4.5% মেকআপ দেয়। আচ্ছা। মাটন ইন্ডাস্ট্রি। আপনি সামান্য ধরুন না, আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে যতগুলো জেলা আছে তার একটা জেলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। এই পশ্চিম মেদিনীপুরের আমরা যেখানে আছি তার একটা অংশ হচ্ছে মেদিনীপুর শহর। এখানেই মানে কি বলবো, এক একটা দোকানে পার ডে 4 লাখ থেকে 5 লাখ টাকার মাটন সেল আছে পার ডে। বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট, ঠিক আছে, ওখানে সাপ্লাই, প্লাস হচ্ছে উইকলি আমাদের বাঙালিরা প্রতি সপ্তাহে রবিবার হলে খাসির মাংস চাই তাদের, ঠিক আছে। তো সেই দিন তো লাইন পড়ে যায়, আগে থেকে লাইন দিয়ে আসতে হয়। তো সেই মার্কেটে বা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের চিন্তা ভাবনাকে আরো ডেভেলপ করতে হবে, কিভাবে এখান থেকে আমরা প্রযুক্তিকে কাজে লাগিয়ে। তো এবার আমার একটা প্রশ্ন হচ্ছে যে যারা গরিব বেকার যুবক যারা, তাহলে তাদের জন্য কি এই সেক্টর নয়? না না না, আমি তো প্রথমেই বলে দিলাম যে আজকের ডেটে যদি কমার্শিয়াল ফার্ম কেউ করে তার জন্য মিনিমাম 30 লক্ষ টাকার সম্পত্তি অথবা 30 লাখ টাকা তার কাছে অ্যাসেট থাকে। কোনো কারো কাছে জমি আছে, 2, 5, 10 বিঘা জমি আছে, সে 1 বিঘা জমি বিক্রি করে দিল, তাহলে তার কাছে মোটামুটি একটা অ্যামাউন্ট চলে এলো। কারো কাছে যদি মানে টাকা পয়সার কোনো অভাব না থাকে, তারা এই এবং সব থেকে আমি যেটা প্রথমে বললাম যে পশুপ্রেমী হতে হবে। একদমই তাই, যেটা পশুপ্রেমীর পাশাপাশি আপনাকে মানে আর্থিক দিক থেকে সচ্ছল হতে হবে। একজন গরিব বেকার ছেলে পড়াশোনা করেছে, চাকরি পায়নি, তার কাছে সেভিংস কতটা থাকতে পারে? ম্যাক্সিমাম 50,000, এর থেকে তো বেশি থাকবে না। সে আরো না হয় তার ফ্যামিলি থেকে আরো 50,000 বন্ধু বান্ধব থেকে নিয়ে আরো 50,000 পেলো, 1 লাখ টাকা। আজকের ডেটে 1 লাখ টাকার ভ্যালু কিছু আছে? সেটাও ঠিক। আজকে একটা বাইক আপনি 1,20,000 নিচে পাবেন সর্বনিম্ন, যে কোনো বাইক। এবং একটা মোবাইল আপনি 20,000 টাকার নিচে ভালো মোবাইল পাবেন। অতএব 1 লাখ টাকা ইনভেস্ট করে আপনি সেখান থেকে কত টাকা রোজগার করতে পারবেন মাসে? এখন 1 লাখ টাকা ইনভেস্ট করে মাসে 2,000 টাকা রোজগার করা খুবই টাফ হয়ে যাচ্ছে। একটা সামান্য যদি আপনি টাউনের বুকে একটা দোকান নেন, একটা দোকানের এখন দাম হচ্ছে 16 থেকে 17 লাখ টাকা রোডের উপরে। আচ্ছা, ঠিক আছে। সে জায়গায় দাঁড়িয়ে কোনো বেকার যুবক এই যদি ভাবেন আমি কমার্শিয়াল ব্রিডিং ফার্ম করব, গোটারি বা ফার্ম করব, তাহলে আমার হিসেবে আগে আমাদের একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে নেবেন। সেখানে পুরো বিস্তারিত বলা আছে আপনার গোটারি সেক্টরে কত টাকা ইনভেস্ট হতে পারে। কারণ আমি ছাগল কিনে নিলেই যে আমার ফার্ম হয়ে যাবে সেটা নয়। সেটা তো 100। মেন বিষয় হচ্ছে ওই 3 বছরের তাদের খাবারের খরচ। কারণ 3 বছরের আগে সেখান থেকে কোনো রকম কোনো প্রফিটের আশা করা যাবে না। আর কোনো বেকার যুবক তো ফ্যাটনিং ফার্মে আরোই আসবেন না, খাসি মোটা তাজাকরণে আরোই আসবেন না। কারণ কি, ব্রিডিং ফার্মে একটা চান্স থাকে যে আমি 10টা মা ছাগল কিনে নিয়ে এসেছি, 5টা মরে গেলেও আগামী 1 বছর পরে সেখান থেকে 30টা আমি করে নেব। কিন্তু ফ্যাটনিং ফার্মের ক্ষেত্রে কোনো বেকার যুবক যদি কারো কাছে টাকা পয়সা ধার নিয়ে 10টা খাসি কিনে নিয়ে আসে, সে তো নতুন, তার ভুলের কারণে, ঠিক আছে, 5টা খাসি মারা গেল। আলটিমেটলি বদনাম হচ্ছে সেক্টরটা সব দিক থেকে। 5টা খাসি মরে গেলে তার মনের ভিতরে একটা
ভয়, মানসিক ভাবে ভেঙে মাথার পড়া। উপরে একটা চিন্তা, টাকা ধার নিয়ে এসেছিল। হুম সে কি করবে, সে তো ফার্ম বন্ধ করবে, তার আগামী যত প্রজন্ম আসবে তাদেরকেও ফার্মের দিকে আর আসতে দিবে না। এই একদমই তাই। ঠিক আছে, আর যে প্রপার প্ল্যানিং, প্রপার নলেজ এবং অর্থ নিয়ে আসবে, সে ফার্মটাকে রান সাকসেসফুলি চালাতে করাতে পারবে। পারবে। ঠিক আছে, সে বুঝে চালাতে গেছি। পারবে। তো আমাদের তাহলে এখন এই সেক্টরটাকে যদি আমরা ডেভেলপ করতে চাই, তাহলে আমাদের বর্তমানে কিভাবে আমাদেরকে গাইডলাইন কি দেবেন আপনি আমাদের? সব থেকে প্রথম হচ্ছে যে গোটারি ইন্ডাস্ট্রিতে শিক্ষিত লোকের কাজ আছে, একদম। মূর্খ লোকের কোনো কাজ নেই। যে পড়াশোনা জানে, মিনিমাম যেন মাধ্যমিক পাস হয়। আপনি মেডিসিনের নামটা যেন পড়তে পারেন, ঠিক আছে, নামটা পড়তে পারলেই হলো। সেই মেডিসিনের কাজ বলে দেওয়ার মতো অনেক লোক আছে আমাদের পশ্চিমবঙ্গে। আপনি তাদের সঙ্গে যোগাযোগ করলেন। তো আমি এমনও লোক দেখেছি, একটা জ্বরের ওষুধ আমি বলে দিলাম মেলোনেক্স প্লাস দিবেন, ঠিক আছে, এই জ্বর হলে মেলোনেক্স প্লাস দিবেন, মানে তার এতটুকুও মানে মাথায় বুদ্ধি নেই যে আমি একটু লিখে রাখি যে জ্বর হলে মেলোনেক্স প্লাস ইনজেকশনটা দিতে হবে। মানে সে কি করবে, তার ফার্মে যতবার জ্বর হবে ততবারই আমাকে জিজ্ঞেস করবে যে কি মেডিসিন দেবো, কি মেডিসিন দেবো, কি মেডিসিন দেবো। ঠিক আছে, তো পড়াশোনার পাশাপাশি উপস্থিত বুদ্ধিও থাকতে হবে। একদম বোকা হলে এই ব্যবসা করতে পারবে না। ঠিক আছে, আপনাকে একটু মোটামুটি কমন সেন্স, তার সাথে সাথে পড়াশোনা, হ্যাঁ, উপস্থিত বুদ্ধি, এগুলো থাকতে হবে। আমি এটা মানি যে পড়াশোনার দরকার আছে এই সেক্টরে কাজ করতে গেলে, পড়াশোনার দরকার। আরেকটা বিষয় হচ্ছে যে মনের ভিতরে সাহস এবং জোর, হ্যাঁ একদম, কনফিডেন্স লেভেল যেন হাই থাকে। আমি একটা জায়গায় একটা ফার্মে ভিজিটে গেছিলাম, সেখানে একটা ছাগলের ফুড পয়জনিং হয়েছিল। ঠিক আছে, একটা খাবারে কিছু ডিস্টার্ব ছিল বা পচা ধসা খাবার খেয়ে নিয়েছিল, একটা ছাগল মরে গেছিল, আর একটা ছাগলকে ট্রিটমেন্ট দিতে গেছিলাম। তো তার বাড়ির যে ফার্ম করেছে, যাকে ফার্মটা তার করে দিয়েছে, তার সামনে আমি ওই ছাগলটার পোস্টমর্টম করার জন্য যখন কাটি, সে তখন অজ্ঞান হয়ে গেছে রক্ত দেখে। তো এই ধরনের লোকরা কিন্তু ফার্মে আসবেন না, কারণ আপনার লাইভ স্টক বিজনেস মানে কাটা ছেঁড়া, চিকিৎসা, সেলাইন, সবকিছু। বাচ্চা হলে কোনো বাচ্চা হতে হতে মরে গেল, বা কোনো বাচ্চা পেটে ফেসে গেল, মাও মরে গেল, বাচ্চাও মরে গেল। তো এমনও হয়তো দুর্ঘটনা ঘটে যেতে পারে যে আপনি টেনশনের কারণে হয়তো আপনার কিছু হয়ে গেল। ঠিক আছে, তো মনের ভিতরে সাহস, তার পাশাপাশি অদম্য ইচ্ছা শক্তি এবং জেদ, যেটা আমাকে করতেই হবে। ঠিক আছে, এই জিনিসগুলো একটা গোটারি ফার্মারের জন্য ভিতরে থাকে। ইউটিউবে যে সমস্ত আপনারা প্রতিবেদন গুলো দেখেন, তার 50% মিথ্যা থাকে। আমরা অন্য দেশের ইউটিউবারদের দেখি, তাদের ভিডিওতে একটা শিক্ষামূলক জিনিস পাওয়া যায়, এবং আমাদের পশ্চিমবঙ্গের ইউটিউবারদের দেখি যে তাদের ভিডিওতে শুধু ছাগলের কথা বাদ দিন, অন্যান্য যে সেক্টর গুলো আছে, মাছ বলুন, দুধ বলুন, ডিম বলুন, মুরগি বলুন, বা কৃষিকাজ বলুন, প্রতিটা তাদের ভিডিওতে বা প্রতিটা কন্টেন্টে আপনি দেখতে পাবেন যে সে তার প্রমোশন ভিডিও করছে, কোনো শিক্ষামূলক নয়, প্রমোশন ভিডিও করছে। ঠিক আছে, তো এই সব করে কিন্তু তারা শুধুমাত্র সামান্য পরিমাণ অর্থ সেই সময়ের জন্য রোজগার করবে। একদমই তাই। কিন্তু একজন ইউটিউবারের লক্ষ্য থাকা দরকার যে আগামী দিনে একটা 5 বছর 10 বছর পরে যে সে যেন আমাদের পশ্চিমবঙ্গের বুকে একটা সম্মান পূর্বক তার নামটা যেন আসে ইউটিউবারের লিস্টে। একদমই। যেমন বাংলাদেশের যে শেখ সিরাজ, ঠিক আছে, প্রচন্ড পপুলার ব্যক্তি, ওনার আমি অনেকগুলো প্রতিবেদন দেখেছি, খুবই জনপ্রিয় ব্যক্তি, প্রচুর বিদেশে গেছেন এবং সেখানে ভাষা বোঝার জন্য ইন্টারপ্রেটার নিয়ে গেছেন, এবং সেখান থেকে প্রযুক্তি নিয়ে এসে দেশকে দিয়েছে, একদম দেশ সেটাকে কাজে লাগিয়েছে। ঠিক আছে,
তো এইরকম প্রতিবেদন আমাদের দরকার। একদমই তাই। আপনারা বিভিন্ন বিদেশে যান, বিভিন্ন আমাদের রাজ্যে যান। আমি দাদা একটা কথা বলি, আমাদের রাজ্যে আহ, এই রাজস্থানের ব্রিড পালাকে একটা অপরাধী, একটা যে হ্যাঁ, তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে যে ও বাইরের ব্রিড নিয়ে কাজ করছে, ওর খামাল বন্ধ হয়ে যাবে। রাজস্থান। আমি আপনার দেখছি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের কিছু অংশে, পুনেতে বিদেশি ব্রিড নিয়ে আসছে, সানেন, বোয়ার, এইসব ব্রিড নিয়ে কাজ করছে ওরা। আমি টোগেনবার্গ আমি এবং ইউটিউবারদেরকে মিল্ক, আমার গড মিল্কের হ্যাঁ, ফার্ম অনেক চলছে। অনেক এই সেক্টরে প্রচুর স্কেলেবল, মানে এই সেক্টরটাকে আপনি যদি ভালোভাবে পড়াশোনা করেন এবং জানতে পারবেন যে হিউজ অঙ্কের টাকা লেনদেন হয় এই ব্যবসায়। ঠিক আছে, এক গাড়ি যখন ছাগল আসে 12 চাকা 16 চাকাতে, 30 লক্ষ টাকা থেকে 50 লক্ষ টাকা ছাগল থাকে একটা গাড়িতে। এরকম হাজার হাজার গাড়ি প্রতিদিন আসছে পুরো ভারতবর্ষ জুড়ে। কেরালা, হায়দ্রাবাদ এসব জায়গাতে রাজস্থান থেকে প্রত্যেক দিন গাড়ি লোড হয়। ঠিক আছে, তো আমাদেরকে সেক্টরকে উন্নত করার জন্য মানে চিন্তা ভাবনাটা ব্রড করতে, বড় বড় চিন্তা ভাবনা, খোলা মনের মানুষ হতে হবে। আমরা আপনি চলে যান আমাদের ভারতবর্ষের মধ্যে এমপিতে চলে যান। হুম এমপিতে একটা ফার্ম আছে যার কাছে 1800 মাদার গোট আছে, হুম কিন্তু সেই ফার্ম ইউটিউবে খুঁজে পাবেন না, প্রচারের আগে আসে না ওরা। আমি তার ফার্মে গিয়েছিলাম। আরেকটা ফার্ম আছে ইউপিতে যেখানে 500 মাদার গোট আছে। হুম ঠিক আছে, সাকসেসফুলি রান করছে, 12 থেকে 14 বছর হয়ে গেল। তার ফার্মের ভিডিও ইউটিউবে নেই। হুম আমি যখন তাদেরকে জিজ্ঞাসা করলাম যে স্যার आपका कोई वीडियो अभी तक वैसा देखा नहीं, क्यों? একজন বলছে মধ্যপ্রদেশের একজন ফার্মার, সে বলছে আমি সিআইআরজির ফার্স্ট স্টুডেন্ট। বাপ রে বাপ। যখন কেন্দ্রীয় আমাদের কেন্দ্র সরকারের যে রিসার্চ সেন্টার আছে, সেন্ট্রাল ইনস্টিটিউট ফর রিসার্চ অন গোট, শর্ট ফর্মে সিআইআরজি, সেখানে যখন ছাগল পালনের ছাগল পালন মানে নয় শুধু উন্নত ছাগল পালন, উন্নত বকরি পালন প্রশিক্ষণ, তো প্রথম ব্যাচের প্রথম স্টুডেন্ট হচ্ছে সে। আজকে সে 25 বছর ধরে সাকসেসফুলি গোট ফার্মিং করছে। তার কাছে 1800+ মাদার গোট আছে। তার কাছে আছে সোজাত, সিরোহি, বারবারি, আর আপনার তার কাছে আছে আপনার গুজরি। এই ব্রিডের উপরে সে কাজ করছে এবং আপনি যদি কোনোদিনও যান দেখতে পাবেন আমরা আমাদের পশ্চিমবঙ্গে কি বলি, জিরো কস্টিং এ ছাগল পালন, খড় খাইয়ে ছাগল পালন বলি তো। আর উনি আমাকে বললেন যে জিরো ওয়েস্টিং এ ছাগল পালন। তার ফার্মে পেচ্ছাপও কারেন্ট তৈরি হচ্ছে পেচ্ছাপে। তার ফার্মে ছাগলের গোবর দিয়ে গ্যাস তৈরি হয়ে সেখানে তারা এনার্জিটাকে ইউজ করছে। কোনো কিছু তার ওয়েস্টেজ নেই। তার ফার্মের প্রতিটা জিনিস, তার পাশাপাশি তার আশেপাশে প্রচুর জমি আছে, ভার্মি কম্পোস্ট তৈরি করছে, সেখানে চাষ করছে। চাষ করা ফসল বাজারে নিয়ে যাচ্ছে না, ছাগলকে খাওয়ানো। বুঝে গেছি, এটাই ইন্টিগ্রেটেড ফার্ম, জিরো ওয়েস্টিং। এটাই হচ্ছে ইন্টিগ্রেটেড ফার্মের একটা না, ইন্টিগ্রেটেড ফার্ম না, শুধু তার ছাগলই আছে কিন্তু আশেপাশের জমিগুলোকে সে এমন ভাবে ব্যবহার করছে যে কোনো কিছু ওয়েস্টেজ হচ্ছে না। তার যেখানে ফার্ম আছে সেখানে বিদ্যুতের কোনো যোগাযোগ নেই। তো সে বায়োগ্যাস তৈরি করে সেখানে কারেন্ট উৎপাদন করে, তার পুরো ফার্ম চলছে, প্লাস টোটাল সমস্ত কিছু চলছে। 1800 মাদার গোট আছে তার ফার্মকে আমরা কোনোদিন ইউটিউবে দেখতে পাইনি। এবং তার বক্তব্য হচ্ছে যে আমি ইউটিউবে কেন আসবো, কি কারণে আসবো, আমার কি প্রয়োজন আছে, না আমার মার্কেটিং এর কোনো দরকার আছে, না আমার এখানে কোনো অসুবিধা আছে, না আমার কোনো টাকা পয়সার দরকার আছে। অতএব আমার ব্যবসা তো চলছে ভালোভাবে, আমি কেন ইউটিউবে আসবো? কোনো সময় যদি প্রয়োজন হয় তখন দেখা যাবে, এখন নয়। ঠিক আছে, তো আমার একজন ব্যবসায়ী বন্ধু আছেন, ঠিক আছে, ওনার সঙ্গে গেছিলাম। তো এরকম প্রচুর ফার্ম আছে আমাদের ইন্ডিয়াতে, যারা প্রচারের আলোয় আসে না। আমাদের ইন্ডিয়াতে অনেক ফার্ম আছে, এমপি,
আপনার ইউপি, হুম, রাজস্থান, ঠিক আছে। আমাদের কেন্দ্র সরকার এখন ন্যাশনাল লাইভ স্টক মিশনে প্রচুর সাবসিডি দিয়ে হুম, লোন হুম, হুম, দিচ্ছে, ঠিক একদম আছে, একদম এনএলএম একদম। স্কিমে। হুম, তো আমাদের দরকার হচ্ছে যে চিন্তা ভাবনাটাকে বড় করা, বড় করতে হবে, এবং স্বপ্ন বড় দেখতে হবে আমাদের। সরকারই দেখুন না আপনার 1 কোটি টাকা পর্যন্ত লোন দিচ্ছে। একদমই তাই। আমি অন্য তো কোনো, সামান্য পরিমাণ বললাম যে 30 লাখ টাকা মিনিমাম লাগে। হ্যাঁ, সরকারই আপনাকে বলছে যে 1 কোটি টাকা আপনি লোন লোন দিন। দিন। তাহলে চিন্তা করুন যে ব্যবসাটা কত। যেটা অন্য আমি কোনো সেক্টরে দেখলাম না, হ্যাঁ, ফিশারিজে বলুন, ডেয়ারিতে বলুন, ফিগারিতে বলুন, হ্যাঁ, কোনো জায়গাতে এত লোন দিচ্ছে না, কিন্তু বটারিতে দেখলাম 1 কোটি টাকা হ্যাঁ, স্কিম। 1 কোটি টাকার স্কিম মানে অথচ মানুষ এটা নিয়ে এতটাই মানে আমি ভেবে পাচ্ছি না। ইউটিউবার দিচ্ছে ট্রেডারের দোষ, হুম, ট্রেডার দিচ্ছে ইউটিউবের দোষ, ফার্মার দিচ্ছে ট্রেনারের দোষ, এই চলছে দেখছি। এই ভুল দোষারোপ করে দাদা কিছু করা যাচ্ছে না। ভুল ভাবে মানুষকে বোঝানো হচ্ছে। কিছুদিন আগে আমরা এই দোষারোপ করে করে আমরা যাচ্ছিটা কোথায়? আমি চাই সবাই আমরা কিছুদিন আগে কাজ করি। একটা ছোট্ট ঘটনা বলি। কিছুদিন আগে একজন মাদ্রাসা শিক্ষক, হুম, তার নাম হচ্ছে নাজিবুল গায়েন, হুম, কোনো একটা প্রতিষ্ঠান থেকে ট্রেনিং নিয়েছিলেন। হুম, তো ওনার মনে হলো আমি কিছু শিখতে পারিনি। হুম, তারপরে আমাদের কেজিএন এ যোগাযোগ করেন। কেজিএন এ যোগাযোগ করতে আমাদের 3 দিনের যেটা ফিস থাকে হুম, 6,000 টাকা। তো সেই 6,000 টাকা উনি বলছেন যেহেতু আমি এক জায়গায় ট্রেনিং নিয়েছি, আবার আমার পক্ষে সম্ভব নয়। আমার মাসিক বেতন 6,000 টাকা। অতএব আমি আমার খরচায় থাকা খাওয়া করে নেব। আপনি আমাকে প্রশিক্ষণটা ফ্রিতে দেন। হুম, আমি এই যে তার ইচ্ছা যে হুম, প্রশিক্ষণ নেব, ফার্ম করব, তার ইচ্ছা দেখে তাকে আমি প্রশিক্ষণটা সম্পূর্ণ বিনামূল্যে দিলাম। হুম, ঠিক আছে? উনি তার খরচায় এখানে থাকা খাওয়া করেছেন মাত্র। মানুষের সঙ্গে যদি ব্যবহার ভালো রাখা যায়, সবথেকে বিজনেসের ১ম রুল হচ্ছে রিলেশনশিপ বিল্ড করতে হবে। একদম। যেখানে রিলেশনশিপ বিল্ড হবে সেখানে বিজনেস হবে। যেখানে রিলেশন বিল্ড হবে না সেখানে বিজনেস হবে না। ঠিক আছে? আচ্ছা। কারণ আমাদের প্রশিক্ষণটা অন্য রকমের। আমরা এখানে টোটাল কস্টিং হিসেব করে আপনাকে বলে দিই এত টাকা আপনার টোটাল ৩ বছরে খরচ হবে। আপনার যদি মনে হয় আপনি করতে পারবেন তাহলে করবেন, না হলে দরকার নেই। 50% লোক তো বলে দেয় না আমাদের পক্ষে এত টাকা ইনভেস্ট করা সম্ভব নয়, তারা হাল ছেড়ে দেয়। যেকোনো ছাগল দিয়ে ফার্ম হবে না। প্রত্যেকটা লাইভস্টক বিজনেসে আপনাকে ব্রিডের উপরে ফোকাস দিতে হবে। আপনি একদম। যদি ব্রিড ভুল করে দিয়েছেন সবকিছু ভুল। ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার। তো যদি আপনাকে ভবিষ্যতে টাকা রোজগার করতে হয় ইন হ্যাঁ, ফিউচার, হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনি আমাদেরই দেশের ব্রিড, হুম, ঠিক আছে, ভারতবর্ষের ব্রিড হুম, জাকরানা, ওর একদম A1 গ্রেডের দুটো ব্রিডার রাখুন। হুম, 70-80 হাজার করে পার পিস পড়বে। আর আপনার রাজ্যের পশ্চিমবঙ্গের একদম A1 গ্রেডের মা ছাগল ব্ল্যাক বেঙ্গলের হুম, A1 গ্রেড, হুম, ঠিক আছে, পুরো মিস কালো, তেলতেলে শরীর, বড় পেট, রকেট কান, হুম, ঠিক আছে, একদম সঠিক সময়ে হিটে আসে, হুম, সেই ধরনের মা ছাগল 30 পিস রাখুন স্টার্টিং এ। দুটো ব্রিডার জাকরানার রাখুন। তাদেরকে ক্রস ব্রিডিং করান। আচ্ছা, F1 জেনারেশন, F1 এর সঙ্গে F2 জেনারেশন, হুম, F2 এর সঙ্গে F3 জেনারেশন। হুম, ওই 3-4 বছর পরে হুম, আপনার ফার্মে যে ছাগলগুলো তৈরি হবে, আজকে 2025, 2028, 29-এ আপনি সেই ছাগলের মানে দিয়ে শেষ করতে পারবেন না, এতটাই ডিমান্ড থাকবে। আচ্ছা, এটা হচ্ছে ফিউচারের জন্য। হুম, এটাকে বলে আপব্রিডিং। হুম, আর যদি আপনি প্রেজেন্ট টাইমে টাকা রোজগার করতে চান তাহলে আপনাকে ক্রস ব্রিডে আসতে হবে। আপনি জাকরানার মা ছাগল রাখুন, ঠিক আছে, সিরোহি দিয়ে ব্রিড করান। হুম, জাকরানাও ডুয়েল পারপাস ব্রিড, সিরোহিও ডুয়েল পারপাস ব্রিড, হুম, দুটো ইন্ডিয়ান রেজিস্টার্ড ব্রিড। তার যে বাচ্চাগুলো তৈরি হবে, আপনি একটা মা ছাগল থেকে 14 মাসে 32,000 টাকার ছাগল সর্বনিম্ন সেল করতে পারবেন। 14 আচ্ছা, মাসে 32,000 টাকার আপনি ছাগল সেল করবেন। ঠিক আছে? হুম, এটা আপনাকে যদি প্রেজেন্ট টাইমে রোজগার করতে হয়। আর আপনি যদি ভবিষ্যতে আমাদের ব্রিডটাকে ডেভেলপ করতে চান ব্ল্যাক বেঙ্গলকে, তাহলে আপনি ক্রস ব্রিডিং করান জাকরানা দিয়ে।
এবং হাতে 5 বছর সময় নিয়ে আসুন। 5 বছর আপনি একটা মানে টাকা সেখান থেকে রোজগার পাবেননি। 5 বছর ইনভেস্ট করার মতো টাকা নিয়ে আপনি আসুন। আমি মহসিন মল্লিক আজকের ডেট 2025 জানুয়ারি মাস আপনাকে লিখে দিচ্ছি। আগামী 5 বছর পরে আপনার ব্রিডের ডিমান্ড ওয়েস্ট বেঙ্গলে 1 নম্বরে থাকবে। বাহ। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, একদম। কারণ বেশি বড় হলে আমাদের দর্শকদেরও আমরা শিক্ষার্থী আপনার কাছে শিখবো, জানবো, বুঝবো। অনেক ভালো লাগলো। আমি আপনার কাছে অনেক দূর থেকে এসেছি, আপনার কাছে থাকছি, শিখছি, দেখছি। আমাদের এই টোটাল ছাগল পালন সেক্টরটাকে আমরা উন্নত থেকে উন্নততর পর্যায়ে যেন নিয়ে যেতে পারি, সবাই মিলেমিশে আমরা কাজ করি। আসছি আমরা। ধন্যবাদ।